রয়েছেন, যিনি ওনার স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন, সেক্রেটারি হেলথ এবং অন্যান্য দপ্তরের শ্রী কিরণ গিত্তে মহোদয়। উপস্থিত আছেন ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস ডক্টর দেবশ্রী দেববর্মা মহোদয়, প্রফেসর ডক্টর অভিজিৎ দত্ত, ইনচার্জ অফ ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন। এখানে প্রেসিডেন্ট আইডিএ ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের ডক্টর অমিতলাল গোস্বামী, ডক্টর রঞ্জন দাস, ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন, এবং যারা আজকে যে অফার বিতরণ করা হয়েছে, নিউলি রিক্রুটেড ডক্টরস, জেনারেল ডিউটি এবং ডেন্টাল সার্জন, কমিউনিটি হেলথ অফিসার এবং ডিএইচএস এবং এনএইচএমের যারা অফিসার্সরা এখানে উপস্থিত, আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের যারা এখানে প্রতিনিধিত্ব করছেন, এবং আইডিএর যারা মেম্বার্সরা এখানে রয়েছেন ত্রিপুরা স্টেট ব্রাঞ্চে, এবং আমার মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা অলরেডি অনেক বিষয় উনি বলেছেন, কিন্তু সত্যিই আমাদের জন্য একটা আনন্দের দিন আজকে, এই কারণে যে প্রায় 42 জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার যারা গ্রেড 4-এ আছেন তাদেরকে নিয়োগপত্র প্রদান করা হচ্ছে। এখানে কয়েকজনকে দেওয়া হয়েছে, বাকিদের পরবর্তী সময়ে তাদেরকে দেওয়া হবে। এখানে ত্রিপুরা স্বাস্থ্য পরিষেবার যারা জেনারেল ডিউটি মেডিকেল অফিসার আছেন গ্রেড 4-এ 224টি শূন্য পদ পূরণের জন্য রিকুইজিশন দেওয়া হয়েছিল টিপিএসসিকে, এবং পরবর্তী সময়ে ওনারা এই আউট অফ 224 মধ্যে 216 জনের প্রার্থীর নাম ওনারা সুপারিশ করেন। পরবর্তী সময়ে আমরা 214 জনকে অফার প্রদান করি, এবং 2 জন প্রার্থী এর মধ্যেই স্পেশালিস্ট মেডিকেল অফিসার হিসাবে তারা নিযুক্তি পেয়ে যান, কাজে তাদের পৃথকভাবে আর দেওয়া হয়নি। এবং এই 214 জনের মধ্যে 160 জন নিয়োগপত্র বা অফার গ্রহণ করেন, এবং 152 জন এর মধ্যেই সরকারি চাকরিতে যোগদান করেছেন। আমার পূর্ববর্তী বক্তা কিরণজি বলেছেন যে যখন এই বিষয়টা আমার গোচরে আসলো, আমি তখন বললাম যে তাড়াতাড়ি করে যারা প্যানেল রয়েছে, 1 বছর অবধি টিপিএসসির যে সিনিয়রিটি বা যে লিস্ট থাকে সেটা কিন্তু বহাল থাকে, তো আমি বললাম যে তাড়াতাড়ি করুন। সেখান থেকে যারা সিনিয়রিটি লিস্ট দেখে টিপিএসসিকে অনুরোধ করুন যাতে তাড়াতাড়ি সিলেকশন করে তাদের নামের তালিকা প্রকাশ করেন, এবং সেই অনুযায়ী 2026 2 জুন আরও 42 জন প্রার্থীর এই জেনারেল ডিউটি মেডিকেল অফিসার গ্রেড 4 তাদের জন্য সুপারিশ করেন, এবং তাদের আজকে এই অফার দেওয়া হলো। আজকে দুটো প্রোগ্রাম, যেটা একটু আগে আমরা বললাম, একই মেডিকেল অফিসার ডেন্টাল এবং ডেন্টাল সার্জন এবং কমিউনিটি সিএইচও যারা আছেন তাদের প্রশিক্ষণের কর্মসূচিও রয়েছে এখানে। এবং আজকে এখানে আমি যারা জিডিএমও পদে অফার পাচ্ছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, এবং বিশেষ করে যাদের জন্য আজকে এই জায়গাটায় ওনারা এসছেন, ওনাদের যে গার্জিয়ান এবং যারা টিচার শিক্ষক, তাদের কারণে কিন্তু আজকে এখানে এসছেন। কিন্তু ওনাদের নিজেদেরও কিন্তু কঠোর যে পরিশ্রম এবং অধ্যবসায় এবং মেধার কারণে সেটা সম্ভব হয়েছে। এখানে কিন্তু কাউকে ধরে বা কাউকে মানে অ্যাপ্রোচ করে কারোর চাকরি এখানে দেওয়া হয়নি, নিজস্ব মেধার কারণে তারা পেয়েছেন। এজন্য পরিবারের সদস্যদের সাথে সাথে ওনাদেরকেও ওনারা যেভাবে পরিশ্রম করে এই চাকরি ওনারা পেয়েছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং এটা প্রতিটা মানুষের জন্য চাকরি যখন আসে, আপনারা সবাই জানেন যে সবাই একটা এই ধরনের চাকরির জন্য অনেকে মাথার মধ্যে একটা সবসময় একটা চিন্তা থাকে যে আমি চাকরি করব, মানুষের সেবা প্রদান করব। তো এটা আমার মনে হয় একটা স্মরণীয় দিন, সবসময় এই দিনটা আপনারা মনে রাখবেন। এবং এটা আনন্দের দিন তো বটেই, কিন্তু পাশাপাশি কিন্তু দায়িত্বেরও কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসাবে এটাকে নেওয়া উচিত। আমরা সবাই জানি যখনই চাকরি, আর বিশেষ করে যারা চিকিৎসার সাথে যুক্ত, তারা যখন চাকরি পায়
এটা কিন্তু অন্যান্য চাকরির থেকে কিন্তু একটু আলাদা। এর জন্যই বলা হয় যে যারা ডাক্তাররা আছেন নেক্সট টু গড। কাজে এই বিষয়টা আমরা অনেক সময় ভুলে যাই। কাজেই এখানে কারণ মানুষের জীবন আপনারা বাঁচাচ্ছেন, মানুষের শারীরিক মানসিক সব দিক দিকে তাকে ফিট করার, তাকে ঠিক রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। এবং এই যে মহান একটা সেবার সাথে আপনারা যুক্ত হচ্ছেন, এটা ভুলবেন না আপনারা কেউ। এখানে আমি জিজ্ঞেস করছিলাম কয়েকজনকে কোথা থেকে পাশ করেছে, অনেকে টিএমসির থেকেও বলেছেন, হয়তোবা আমার স্টুডেন্টও হতে পারে, আই ডোন্ট নো। আবার এজিএমসির থেকেও পাশ করেছে, নিশ্চয়ই অন্যান্য জায়গার থেকেও যারা বাকি 42 বা এর আগেও যারা বিভিন্ন জায়গার থেকে ত্রিপুরার হয়ে তারা পড়েছে এখানে। এবং এটা আমাদের জন্য খুব দরকার। কালকেও যখন বিভিন্ন জায়গায় যখন যাই সবসময় বলে আমার এখানে ডাক্তার কম, ডাক্তার কম। বিভিন্ন জনপ্রতিনিধিরা প্রায়শ বলতে থাকে। কালকেও আমি আমবাসায় গিয়েছিলাম, সেখানেও এই প্রশ্নের সম্মুখীন আমার হতে হয়েছে। তো আমরা বললাম যে কিছুদিনের মধ্যে আরও ডাক্তার অলরেডি যুক্ত হবেন, আপনাদের যে গ্যাপগুলো আছে সেগুলো আমরা ফুলফিল করব। এখানে আমি জানি এখানে যারা ডেন্টাল সার্জনরা আছেন তাদের মধ্যে যারা এখানে যারা এমবিবিএস যারা পাস করেছে তাদের চাকরি হয়ে গেল, আমাদের দিকে কিছু হয় না। মাথায় আছে, আপনারা সবাই জানেন যে এখন অবধি আমাদের স্যাংশন পোস্ট যে 123 গ্রেড 1 থেকে গ্রেড 4 অবধি আছে। ম্যান ইন পজিশন 68 প্লাস 6 পোস্ট টিপিএসসির মাধ্যমে হয়েছে। 49 ভ্যাকেন্ট পোস্ট আগামী দিন যে প্রমোশন হবে, এটা কিন্তু প্রমোশনাল। যখনই 49 পোস্ট ভ্যাকেন্ট পোস্ট, এর মধ্যে আমি সেক্রেটারি মহোদয়কে জিজ্ঞেস করছিলাম, বললাম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাদেরকে যেন প্রমোশনটা দেওয়া হয়, এবং যখন প্রমোশনাল ডিউ যদি হয়ে থাকে তাহলে নিচের দিক থেকে আবার গ্যাপ ক্রিয়েট হলে তাদেরকেও চাকরি দেওয়া হবে, এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেই কাজটা করার জন্য আমি ওনাকে বলেছি। এনএচএমে আমাদের 51 পোস্ট আছে স্যাংশন পোস্ট, সেখানে 49 আছে, 2 পোস্ট ভ্যাকেন্ট। সেখানেও আমি বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব এই ভ্যাকেন্সি যাতে না থাকে। তো টোটাল 174 পোস্ট এবং ম্যান ইন পজিশন আছে 123। আমরা যদি আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের কথা বলি, সেখানেও প্রায় প্রফেসর আছে 4 জন, অ্যাসোসিয়েট প্রফেসর আছেন 7 জন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন 16 জন, এবং এসআর আছেন 10 জন। তাছাড়া জেআরও কিছু রয়েছে সেখানে প্রতিটা ডিপার্টমেন্টে। তো সব মিলে প্রায় 40 জনের উপরে এখানে আমাদের এজিডিসি তো রয়েছে এখানে। কাজে চিন্তার কোনো অবকাশ নেই, আমরা সব দিকে নজর আছে, আমরা নিশ্চয়ই তাদের জন্য আমরা কিছু একটা করব। আমরা এখানে যারা চিকিৎসকরা আছেন তাদের সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে ট্রিটমেন্টের জন্য তো মানুষ যায় ঠিকই, কিন্তু আমাদের এক এক সময় পেশেন্টের এত ভিড় থাকে, এক এক সময় নিজের এখানে নিজেকে ঠিক রাখাও কিন্তু এক সময় সমস্যা হয়। তো সেই জায়গায় তবুও বলবো যে মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে, কারণ মাথা ঠান্ডা না রাখলে আর ধৈর্যের মতো ভালো মেডিসিন আর কিছু নেই। এখন আমি যে পজিশনে আমি এসছি এখানে কিন্তু ওই পরীক্ষা কিন্তু ধৈর্যেরই দিতে হয়। অনেক সময় কত কথা কত বিষয় আসে। তো আমার এই অবস্থান থেকে আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব আপনাদেরকে, যে ধৈর্যের সাথে যাতে আস্থা মানুষের নিতে পারেন, তাদের সহমর্মিতা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং ভরসা। এক এক সময় অনেক ডাক্তারবাবুদের, ইভেন স্কুল টিচারদের যখন ট্রান্সফারের বিষয় দাঁড়ায়, দেখা যায় এই স্যারকে ছাড়া চলবে না, রাস্তায় বসে যায়। অর্থাৎ মানুষের আস্থা সে অর্জন করতে পেরেছে। এইরকম কাজ করুন আপনারা, যেখানে যান সবাই যেন ট্রান্সফারেবল জব, যে কোনো জায়গায় ট্রান্সফার হতেই পারে, কিন্তু মানুষের মন পাওয়াটা হচ্ছে। আর মানুষ কিন্তু সব দেখে, আপনি কোন টাইমে যাচ্ছেন, কোন টাইমে কতটুকু কাজ করছেন, এবং কাজের কোনো বিকল্প নেই। এতটুকু আমি গ্যারান্টির সাথে আমি সেটা বলতে পারি, এটা গ্যারান্টি আমি দিতে পারি যে কাজের কোনো বিকল্প নেই। এবং আপনার প্রতিটা পদক্ষেপ, প্রতিটা জিনিস মানুষ হচ্ছে আসল, আর মানুষ সব দেখে এগুলো। কাজেই এই যে ডাক্তারির সাথে সাথে একটা মানবিক হওয়া উচিত এবং সহানুভূতিশীল, এই যে ক্যারেক্টারগুলো ভেরি ইম্পর্টেন্ট, এবং সম্মানজনক একটা আচরণ মানুষের প্রতি। রোগীরা তো এমনিতেই মুমূর্ষু রোগী বলি আমরা, অবস্থা তো এমনি ভালো থাকে না,
এবং তার সাথে যে পেশেন্ট পার্টি আছে তাদের অবস্থাটা বোঝুন। তো সেই জায়গায় ওনারা কিন্তু যা ইমিডিয়েট একটা রেজাল্ট, তো অনেক সময় কাউন্সিলিংয়েও মাঝে মাঝে করতে হয়। সেই জায়গায় যদি যে তার যে সমস্যা সেটা যদি সমাধানে আন্তরিক হন তাহলে অনেকটা সুবিধা হয়। আপনাদের যেমন সুবিধা হবে, স্বাস্থ্য ডিপার্টমেন্টেরও সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে। এবং আমার মনে হয় যে আপনারা কিন্তু এখন চিকিৎসক তো বটেই, কিন্তু চিকিৎসকের সাথে সাথে আপনারা কিন্তু এখন সরকারি কর্মচারী, এবং সরকারি কর্মচারী যখনই হবেন আপনারা কিন্তু জনসেবক কিন্তু এখন, অর্থাৎ সাধারণ মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ করার জন্য আপনাদের কাজ করতে হবে। আমি জ্ঞান দিচ্ছি না, আমি অভিজ্ঞতার কথা বলছি আপনাদের। হয়তো অনেকে মনে করবেন যে ডাক্তার, যে নেতা হওয়ার সুবাদে বা মুখ্যমন্ত্রী হওয়ার সুবাদে খুব জ্ঞান দেন আজকে। তা আমি ওই দিকে খুব সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করছি। আর মাঝে মাঝে এই যে অ্যাডভাইসগুলো সেগুলো রিপিটেশনে কিন্তু অনেক সময় মানুষ আবার তার স্মরণ শক্তিটাও ফিরে পায়। তো মাঝে মাঝে বারবার বলার পরে যদি কিছুটাও যদি অন্তত 30%ও যদি মস্তিষ্কে থাকে, তাহলে আমার মনে হয় আমরা যে কাজে ব্রত হয়েছি সেটা অনেকাংশে আমাদের যে টার্গেট সেটা ফুলফিল হবে। আমরা ত্রিপুরা সরকার আপনারা দেখেছেন, একদিকে আমরা যারা যুবক যুবতীরা আছেন তাদের চাকরি নাই, জল নাই, রাস্তা নাই। কিছু লোক আছে এইসব সারাক্ষণ ধরে মুখস্থ করা বলি গত 40 বছর ধরে আমি শুনে আসছি, এবং এই কথাই বলেন, কিন্তু ওনারা একবারও দেখেন না এখানে ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে প্রতিনিয়ত আমরা কর্মসংস্থানেরও চেষ্টা করছি। সরকারি যারা চাকরিতে আছেন তাদের ডিএর আপনারা ভাবুন 3% থেকে আমি 10 সেটাকে কোন জায়গায় নিয়ে গেছি আজকে। মানে এত সোজা না, 1% মানে 100 কোটি টাকা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আস্তে আস্তে করে গ্যাপটা অনেকটা পূরণ করেছি, আমি বলছি না। এবং সেটা কিন্তু আগে আমরা যদি দেখি তাদের পুরনো ইতিহাস যদি ঘাটেন কী অবস্থাটা ছিল। আমার মনে আছে 39 মাসে আমাকে একজন বলছিলেন আপনি তো 39 মাসে আপনি 39% আপনি দিয়ে দিয়েছেন, মানে একজন বলছিল। তো সেই জায়গায় এখন যে গ্যাপটা আছে সেই গ্যাপটা আস্তে আস্তে করে আমরা ফিল আপ করবো। আমাদের ত্রিপুরা রাজ্যের যে বাজেট অন্যান্য রাজ্যের তুলনায় আপনারা সবাই জানেন, তারপরেও আমরা 27,000 কোটি টাকা, আমি যখন প্রথম মুখ্যমন্ত্রী হই সেখান থেকে টেনে আজকে আমরা 34,000 কোটি টাকা লাস্ট আমরা বাজেটে সেটাকে বাড়িয়েছি। ইনফ্রাস্ট্রাকচারে আমরা বেশি বাড়িয়েছি, প্রথমে অনেক কম ছিল। তো ইনফ্রাস্ট্রাকচারে আমরা প্রায় 8,000 কোটি টাকা থেকে 10,000 কোটি টাকা করেছি। তো একদিকে ইনফ্রাস্ট্রাকচার আমাদের করতে হবে, রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, আমাদের ট্যুরিজমের সেক্টরও আমরা কাজ করছি, সমস্ত জায়গায় সমস্ত ডিপার্টমেন্টে। আবার আরেক দিকে কর্মসংস্থানেরও সুযোগ আমরা করছি। আমার আগে পূর্ববর্তী বক্তা বলেছেন শুধু গভর্নমেন্ট করবে আর গভর্নমেন্টের উপর ভিত্তি করে হবে না। আমরা কিছুদিন আগে এখানে যে আমাদের ত্রিপুরার যে সামিট হয়েছিল এখানে, সেই সামিটের মধ্যে বাইরের থেকে যে পরিমাণে আমাদের ইনভেস্টররা এসেছিল, আমরা এক্সপেক্ট করেছিলাম 500-র মতো আসবে, সেখানে দেখা গেল প্রায় 1200-র মতো আমাদের এই সামিটে এসছে, বিজনেস সামিটে। এবং তারা প্রায় আমরা এক্সপেক্ট করেছিলাম 1 লক্ষ কোটি টাকার মতো আমরা এক্সপেক্ট করেছিলাম, সেই জায়গায় প্রায় 1,30,000 কোটি টাকার মৌ হয়েছে। তো এর মধ্যে এর আগেও দিল্লিতেও একটা সামিট হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী যে ছিলেন সেখানেও প্রায় 15,000 কোটি টাকার আমাদের মৌ হয়েছে। এর মধ্যে 8,000 কোটি টাকার অলরেডি গ্রাউন্ডিং হয়েছে, তার মধ্যে কালকেও কিন্তু একটা গ্রাউন্ডিং হয়েছে, আপনারা আমবাসাতে জানেন। তো তার মাধ্যমেও কিন্তু কর্মসংস্থান হচ্ছে, একটা এই ধরনের ইনস্টিটিউশন হচ্ছে, ডাইরেক্ট আর ইনডাইরেক্টলি প্রায় 5,000 লোকের মতো সেখানে কর্মসংস্থান হচ্ছে। এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে এমপ্লয়াবিলিটি একটা শব্দ, ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় ডাক্তারি পাস করার পরে বইগুলো ঘরের কোণার মধ্যে ফেলে রাখি, এরপরে আর পড়ার কিন্তু দরকার পড়ে না। কিন্তু এমপ্লয়াবিলিটির এখন বর্তমানে বই তো বইয়ের জায়গায় আছে, তারপরেও এত ফার্স্ট নলেজ এখন নতুন নতুন আসছে, সেটার দক্ষতা যদি একবার না হয় তাহলে আলটিমেটলি বিশেষ করে ডাক্তারদের যারা
মানুষের সেবা করবে, নতুন নতুন চিকিৎসা ব্যবস্থা আছে, তার যদি নলেজ আমাদের না থাকে আপ টু ডেট, তাহলে আমরা মানুষের কাছে সেটা আমরা পিছিয়ে পড়বো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে এমপ্লয়াবিলিটি, যে আমি নিজেকে আরও বেশি কত মানে যোগ্য করে তুলতে পারি, দক্ষতা উন্নয়ন করতে পারি, সেই দিকে আমাদের নজর দেওয়া উচিত। আমাদের যতগুলো এখন অবধি দেখেছেন, আমাদের সরকার আসার পর আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিয়েছি। কোনো জায়গায় এখন অবধি কিন্তু চ্যালেঞ্জ হয়নি। আগে তো চাকরি দিলেই দেখা যেত যে চ্যালেঞ্জ হতো, আমরা সেই জায়গায় নেই। আপনারা এর মধ্যে শুনে খুশি হবেন যে এই ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছি, এই মানে আজকের যদি আমি বলি, আজকের দিনে মোট ডাই ইন হার্নেস সহ প্রায় 22,365 জনকে আমরা ডাইরেক্ট চাকরি আমরা দিয়েছি এর মধ্যে। তো এটা চারটেখানি কথা নয়। তো সেই মানে আমরা একদিকে চাকরিও দিচ্ছি এবং বিভিন্ন কর্মসংস্থানও আমরা দিচ্ছি। শুধু চাকরি দেওয়া খালি চললেও হবে না, এবং কন্ট্রাকচুয়াল এবং আউটসোর্সিংও প্রয়োজন। কারণ যারা সরকারি চাকরি পাচ্ছেন বিভিন্ন জায়গায়, যাতে ওনাদেরকে হেল্প করতে পারে, জনসাধারণ যাতে সুবিধা হয়, তো দুটো পাশাপাশি চলছে। 2018-19 থেকে যদি আমরা এই 24শে আগস্ট 2026 পর্যন্ত এই কন্ট্রাকচুয়াল এবং আউটসোর্সিংয়ে যদি দেখি, প্রায় 26,228 জনকে সেখানেও কিন্তু চাকরি দেওয়া হয়েছে। তো এই যে কর্মসংস্থানের যে পরিবেশ এখন বিভিন্ন জায়গায়, আমরা কিন্তু নতুন খালি এক জায়গায় না, সব ক্ষেত্রে কিন্তু আমরা করতে পেরেছি। আরও অনেক পদ রয়েছে, সেগুলোকে ফিল আপের জন্য অলরেডি আমি বলেছি। আমাদের মাননীয় ফিনান্স মিনিস্টারের সাথে আমার কথা হয়েছে এবং উনিও আমার সাথে একমত হয়েছেন যাতে তাড়াতাড়ি আমরা সেটা করতে পারি। সেই চেষ্টা নিশ্চয়ই আমরা করব, কারণ দিস ইজ আওয়ার কমিটমেন্ট। যতদূর সম্ভব আমাদের অ্যাট বেস্ট যেটা আমাদের কমিটমেন্ট আছে, একের পর এক আমরা সেগুলো কিন্তু পূরণ করার জন্য আমরা চেষ্টা করছি। এবং ট্যাব থেকে আরম্ভ করে জেআরবিটি, টিপিএসসি, এই যে আমাদের এজেন্সিগুলো আছে, তাদের মাধ্যমে কিন্তু পরীক্ষাগুলো হচ্ছে। এবং যাতে কোনো অবস্থায় যারা যোগ্য ব্যক্তি, তারা যাতে কোনো অবস্থায় বঞ্চিত না হন, তার জন্যই আমরা এই ট্রান্সপারেন্সি, যাতে মেধা ও যোগ্যতাকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা এই ব্যবস্থা আমরা রেখেছি। আজকে যে যদি আমরা দেখি A42 যারা চিকিৎসকরা এখানে আজকে অফার পেয়েছেন, সেটা কিন্তু স্বচ্ছ ও মেধাভিত্তিকভাবে ওনারা যে চাকরিটা পেয়েছেন, এই যে নিয়োগ ব্যবস্থা, সেটারই একটা গুরুত্বপূর্ণ অংশ বলে আমি মনে করি। কাজেই আপনারা বুঝতে পারছেন যে কাউকে ধরে কোনো নেতা কারোর বাড়িতে যাওয়া, গিয়ে আমার চাকরিটা যেন হয়, এই সুবিধা নেই এখানে, কোনো অবস্থায় হবে না, যার মেরিট ছাড়া হবে না। আমাদের এর মধ্যে আপনারা এই সরকার কত মানবিক, আমার মনে হয় আজকে এই বিষয়গুলো আমাদের বলা উচিত। কিছুদিন আগে 19 অগাস্ট আমার মনে আছে 2026-এ আপনারা দেখবেন এজিএমসিতে ঠিক ওঠার ঠিক বাঁ দিকে আমরা 100 বেডেড একটা শেল্টার হাউস আমরা করেছি, এবং সেই ভারত মাতা ক্যান্টিন এটা নামও দিয়েছি। সেখানে যারা দূর দূরান্ত থেকে আসে মানুষ যাতে থাকতে পারে, এবং কম পয়সায়, মানে 10 টাকা প্লাস থাকার 20 টাকা থাকার ব্যবস্থা, মানে 30 টাকার বিনিময়ে সে সেখানে থাকতে পারবে দূর দূরান্ত থেকে যারা পেশেন্টের সাথে পেশেন্ট পার্টিরা আসবে। তো এই যে সরকারের যে একটা হিউম্যান টাচ যে বিষয়, সেটা কিন্তু আমার মনে হয় যে আমাদের যে চিন্তা চেতনা, সেই চেতনার ভিত্তিতে কিন্তু আমরা সেটা করেছি। এবং এটাকেও কিভাবে করা যায় তারও মানে এটা কিকস্টার্ট করা যায়, তার বিষয়ে আমার সাথে কথা হচ্ছে আধিকারিকদের। আপনারা জানেন যে গত বছর খুব সম্ভবত সেখানেও আমরা যারা পেশেন্ট পার্টি আছে, তখন তো এটা শুরু হয়নি, জিবি হসপিটালে 10 টাকার অনলি ফর 10 অ্যাট দ্য রেট অফ 10 রুপিস তাদের খাবারের ব্যবস্থা আমরা করেছি। এখনও সেটা চলছে, আমি খবরাখবর রাখি। আপনারা জানেন মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা করেছি। আমরা ভারতবর্ষের মধ্যে কোনো রাজ্যে 100% এই স্বাস্থ্য পরিষেবা, এই যে স্বাস্থ্যের ইন্স্যুরেন্স, সেটা কিন্তু 100% কোথাও নেই। ত্রিপুরাতে আমরা করেছি। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় তার যেহেতু একটা ক্যাপিং আছে, সেই জায়গার বাইরে গিয়ে আমরা সমস্ত মানুষের এই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা করি। এখন পর্যন্ত প্রায় যারা বেনিফিশিয়ারি
তাদেরকে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনায় প্রায় 50 কোটি টাকার উপরে তাদের যে ক্লেম ক্যাশলেস যে সিস্টেম, সেখানে এই ক্লেম আমরা সর্ট আউট করেছি। প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনায়ও প্রায় আমরা 307 কোটি টাকার মতো তাদের যে ক্লেম সেটা আমরা করেছি ক্যাশলেস যে পদ্ধতি। আপনারা জানেন যে বেশ কিছু জিনিস আমরা ত্রিপুরাতে এখন কিন্তু করেছি। আপনারা জানার অর্থ কি এগুলো কিন্তু আপনাদের, আমার মনে হয় এগুলো আপনারা যদি জানেন সাধারণ মানুষও কিন্তু সেটা জানবে। আমরা কিছুদিন আগে অসংক্রামক রোগ যে নন কমিউনিকেবল ডিজিজ, আমরা সবাই জানি, এখানে সবাই ডাক্তার এবং সিএইচওরও আছেন, তো আপনারা জানেন যে যে নন কমিউনিকেবল ডিজিজে প্রায় 65% মানুষ কিন্তু মারা যায়। এবং তার জন্য আমরা মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য যোজনা একটা শুরু করেছি। এতে করে স্ক্রিনিং ভেরি ইম্পর্টেন্ট। কার হাইপার টেনশন, কার ডায়াবেটিস, কার ক্যান্সার আছে আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না, এই যে বিষয়গুলো, এর জন্য স্ক্রিনিংয়ের আমরা স্টার্ট করেছি। এর মধ্যে প্রথম অবস্থায় হাইপার টেনশনে প্রায় 3,60,000 লোকের স্ক্রিনিং হয়েছে এবং ওরাল ক্যান্সারের জন্য প্রায় 2,88,000-এর মতো স্ক্রিনিং হয়েছে। আমরা সার্ভাইকাল ক্যান্সারের জন্য প্রায় 1,56,000-এর আমরা স্ক্রিনিং করেছি। এই যে স্ক্রিনিং ব্যবস্থার মধ্যে আগের থেকেই যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর আমরা যে বলি, এবং চিপার, এই ব্যবস্থাটা কিন্তু এই মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য যোজনায় সেটা আমরা সেকেন্ড পর্যায়ে আমরা আরম্ভ করছি। এবং এর মধ্যে আপনারা জানেন যে 2026-27 অর্থ বছরে এই যে টিকাকরণ একটা ভেরি ইম্পর্ট্যান্ট, সেই টিকাকরণে এই যে শিশুদের টিকাকরণ ভ্যাকসিনেশন দেওয়া যে টার্গেট ছিল, টার্গেটের 90% সেটা কিন্তু আমরা অ্যাচিভমেন্ট করেছি। ন্যাশনাল টিউবারকুলোসিস যে এলিমিনেশন প্রোগ্রাম, এটার জন্য খুব জোর দেওয়া হয়েছে আমাদের ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি থেকে। সেখানে আমরা স্ক্রিনিং করেছি, সেই স্ক্রিনিংয়ে দেখা গেছে প্রায় 25,000-এর মতো স্ক্রিনিং করেছি। এর মধ্যে 504 জন পজিটিভ কেস কিন্তু বেরিয়েছে। এরকম স্ক্রিনিং যদি হয়, এইডসের আপনারা জানেন যে অনেক সময় HIV হয়, তাদের স্ক্রিনিং যদি না হয় তাহলে বোঝা যাবে না। যেমন আমাদের যখন কোভিড হয়েছিল, স্ক্রিনিংয়ে কিন্তু বোঝা যাচ্ছিল কে করোনাতে আক্রান্ত। তো স্ক্রিনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং সেই জায়গায় আজকে আমরা এই যে বিষয়গুলো খুব জোর দিচ্ছি। তাছাড়া মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর, সেখানেও আজকে 8th ফেজে আমরা করছি। 1 বছর থেকে 19 বছর যারা ছেলে মেয়েরা আছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে আমি এই প্রোগ্রামটা আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে করছে। এবং আগামী দিনের যারা প্রজন্ম, তাদের সুস্থ স্বাস্থ্য যদি না থাকে তাহলে তো মানে বাকি ওরা কি করবেটা কি রাজ্যের জন্য। তার জন্য তাদেরকে পুষ্টি দেওয়া, বিভিন্ন যেসব আয়রন, ফলিক অ্যাসিড বা ডিওয়ার্মিং ইত্যাদি, ভিটামিন ইত্যাদি দেওয়া, সেইগুলো আমরা এই মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর আমরা সেই কাজগুলো করছি। আপনারা জানেন যে এইমস এবং মোহন ফাউন্ডেশন এবং ICMR এদের সাথে আমরা করেছি। তাতে করে ত্রিপুরার কিন্তু স্বাস্থ্য পরিষেবা অনেক বেটার হচ্ছে এবং টেলি কনসালটেশন পরিষেবাও মাধ্যমে পেশেন্ট পার্টি এখন আর কথায় বাইরে যেতে হয় না। 5,000 প্রয়োজন হয় তার কনসালটেশনের জন্য এবং আমরাই কিন্তু ত্রিপুরা সরকারই কিন্তু সেটা বহন করছে। এখানে আপনারা জানেন যে প্রায় কিডনি ট্রান্সপ্লান্ট 9টার মতো হয়েছে এবং 9 জনই সুস্থ। যারা দিয়েছেন তারাও সুস্থ, যারা পেয়েছেন তারাও সুস্থ। এবং এই যে মোহন ফাউন্ডেশন বা অন্যান্য যেসব সংস্থাগুলো আছে তাদের সাথে আমরা যুক্ত হয়ে আমরা আগামী দিন যে হার্ট ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে লিভার ট্রান্সপ্লান্ট, সেইগুলো আমরা আগামী দিন করব। এবং এইমসের সাথে আমাদের হয়েছে এবং এক একটা টিম আমরা পাঠাচ্ছি যে বারবার এইমসের সাথে আমি যখন ডাইরেক্টর যিনি ছিলেন, উনি এখন নীতি আয়োগে চলে গেছেন, ওনার সাথে আমার কথা হয়েছিল। আমি বললাম ত্রিপুরাতে সব কিছু থাকা সত্ত্বেও বারবার এখানে আমাদের শুনতে হয় যে এখানে পরিষেবা হয় না ঠিক ইত্যাদি। আমি বললাম আমাদের ম্যান পাওয়ার আছে, আমাদের যে সরঞ্জাম যন্ত্র সরঞ্জাম ইত্যাদি আছে আধুনিক, তো সব কিছু আছে। তো তাদের জন্য আমরা এবার একবার এই নিয়ে সেকেন্ড টিম আমরা পাঠিয়েছি দিল্লিতে। ডাক্তারবাবুরাও থাকেন এবং প্যারামেডিক্স
বা স্বাস্থ্যকর্মীরা তারাও যাচ্ছে, সেখান থেকে 1 মাস 2 মাস এই ধরনের 3 মাস ট্রেনিং নিয়ে তারা আসছে পর্যায়ক্রমে। শয্যা সংখ্যার কথা যদি বলি, আগে কথায় কথায় দেখতাম পেশেন্ট যারা আছেন, পেশেন্ট পার্টি বা পেশেন্ট নিচে শুয়ে থাকতো। তো সেই জায়গায় আজকে ডাবল আমরা সেখানে করেছি। আগে ছিল 727, সেখান থেকে এখন 1413, আরও 100 যে বেড সেটাও ইনক্রিজ হবে। এখানে ত্রিপুরাতে সুপার স্পেশালিটি এত সুন্দর একটা সুপার স্পেশালিটি ব্লক হয়েছে, ক্রিটিক্যাল কেয়ার সেন্টার হয়েছে, কমিউনিকেবল ডিজিজ সেন্টার ইত্যাদি আমরা কিন্তু অলরেডি শুরু করেছি। এতে করে মানুষের সুযোগ বাড়ছে। আমার মনে হয় এই খবরটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে 823টি মেডিকেল কলেজের মধ্যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ 131তম স্থান পেয়েছে। এটা কিন্তু চারটিখানির কথা নয়। এবং আগে 300 উপর যারা আছেন তাদেরকে কিন্তু কাউন্ট করা হয় না, 300 নিচে যারা। এর জন্য ত্রিপুরার অনেকজন সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করেছিল আগে কোন অবস্থায় ছিল, ওই 300 উপরে থাকাতে কাউন্টই হতো না। তো এইবার যেহেতু কাউন্ট হয়েছে, তো আমি বলবো যে আস্তে আস্তে করে আমরা যেভাবে কাজ করছি, তো সেই পজিশনটা আমরা সেই কারণে পেয়েছি। আমরা মাদার অ্যান্ড চাইল্ড ভেরি ইম্পর্টেন্ট, এবং সেই কারণে ডোনার মিনিস্ট্রি থেকে আমরা টাকা পেয়েছি। মাদার অ্যান্ড চাইল্ড অলরেডি হসপিটাল, সেটাও কাজ চলছে খুব জোর কদমে। এবং আমরা বিলুনিয়াতেও মাদার অ্যান্ড চাইল্ডের একটা উইং সেখানে আমরা করেছি। আমরা যাতে যে নতুন নতুন যে প্রযুক্তি সেটাকে যাতে ব্যবহার করে, এবং কিছুদিন আগে আমরা গিয়েছিলাম, আমার সাথে আধিকারিকও গিয়েছিলেন, সেখানে আমাদের ইউনিয়ন হেলথ মিনিস্টার এবং সেন্ট্রালের যারা অফিসাররা ছিলেন এবং অন্যান্য হেলথ মিনিস্টাররাও সেখানে ছিলেন। সেখানে বারবার জোর দেওয়া হয়েছে যে যত বেশি আধুনিক যে প্রযুক্তিগুলো সেগুলো যাতে আমরা এখানে তৈরি করি। যেই কারণে আপনারা দেখেছেন যে এর মধ্যে ইন্টিগ্রেটেড হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অলরেডি আমরা একটা জায়গায় আমরা 50 বেডের একটা হসপিটাল আমরা করেছি। আমি জানি না আপনারা কেউ গেছেন কিনা এখানে, যে কাশারিপট্টি, মানে সেখানে তুলসী স্কুলের সামনে গিয়ে দেখবেন এত আধুনিকতার জায়গায় ছোঁয়া এবং এত সুন্দরভাবে সেটা করা হয়েছে। তো কিছুদিন আগে 14ই আগস্ট আবার আরেকটা ক্যাপিটাল কমপ্লেক্সে সেখানেও ফাউন্ডেশন লেয়া হয়েছে, 100 বেডের একটা আই হসপিটাল হচ্ছে। এবং এই জায়গায় এত যদি হয়, কথায় কথায় চোখের প্রবলেম হলেই মানুষ বাইরে যায়। আমি বলেছি যে বাইরের যারা বড় বড় নামি নামি যে হসপিটালগুলো আছে তাদেরকে সাথে যুক্ত হয়ে সেটাকে মানুষের বিশ্বাসটা যদি বাড়ে, তাহলে আই হসপিটাল এবং এই হসপিটাল আলটিমেটলি মেডিকেল কলেজের সাথে যে ডিপার্টমেন্ট সেটা যেন যুক্ত হয়ে যায় এবং কাছাকাছি আছে, কোনো অসুবিধা হয় না। আমাদের মেডিকেল কলেজে এক একটা ডিপার্টমেন্ট বা ফ্যাকাল্টি যেগুলো থাকতো আলাদা আলাদা থাকতো, তো সেইভাবে সেটারও কাজ শুরু হয়েছে। কথা দিয়েছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেটা যেন শুরু হয়। আমি বলবো এটাও কিন্তু একটু আগামী দিনের চক্ষু চিকিৎসার ক্ষেত্রে একটা কিন্তু আমাদের একটা মাইল ফলক হবে। এবং আজকে ইন্টিগ্রেটেড হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে একটা এত সুবিধে, আমরা তো এখন ব্যাকডেটেড, আমরা তো এতটা বুঝিও না, কিন্তু এখন ছেলেমেয়েরা কিন্তু অনেক সহজে বুঝে। আবার বয়সও কোনো ফ্যাক্টর না, আপনি জানলে অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি কিন্তু এটা যেহেতু প্রয়োজন সেটা কিন্তু আপনি করতে বাধ্য। এবং এতে করে বারবার যে ওই যে আমার সমস্ত হিস্ট্রি বা আমার যে ফাইল পত্র, আমার সার্টিফিকেট, যে রিপোর্ট সেইগুলো নেওয়ার সমস্যা নাই। এই সিস্টেমের মধ্যে আপনি খালি আপনার আধার কার্ড নাম্বারটা আপনি বলবেন, সাথে সাথে আপনার সব কিছু থেকে যাবে। এবং এই যে মানে ব্যবস্থা সেটা আমাদের আধুনিক যে চিকিৎসা পদ্ধতির সাথে এটাও একটা ইম্পর্টেন্ট। এতে আমার মনে হয় যে এই যে একটা শুধু যদি আমি মনে করি একটা সফটওয়্যার এরকম না, একটা এক জায়গায় আসবে, কোনো জায়গায় বিলিং থেকে আরম্ভ করে কোন আমার ডিপার্টমেন্টে কোন কোন জিনিসপত্র এখন অ্যাভেলেবল আছে, প্রয়োজনীয় যেসব সামগ্রীর প্রয়োজন তার মজুত রয়েছে কিনা, ওপিডি, আইপিডি এবং ল্যাবরেটরি, ফার্মেসি, রোগ নির্ণয় ইত্যাদি একসাথে কিন্তু চলে আসবে। এটা অভিন্ন একটা সফটওয়্যার এটা। কাজেই যেহেতু এখন নতুন নতুন এই ধরনের প্রযুক্তি এসছে, আমি কেন আমরা এটার
সুযোগ আমরা নেব না। এতে করে অনেক সময় পেশেন্ট যেমন অনেক দিন অনেকক্ষণ ধরে বসে থাকে, দাঁড়িয়ে থাকে, সেটার কিন্তু অনেকটা হ্রাস পাবে। আর বারবার পরীক্ষা, কারণ আমি নিয়ে আসিনি আগের রিপোর্টগুলো, বারবার পরীক্ষা করার প্রয়োজনীয়তাও কমবে, স্বচ্ছতা ট্রান্সপারেন্সিও বাড়বে, এবং একটা ওভারঅল একটা সমন্বয় যে প্রক্রিয়া সেটা সম্ভব হবে। আমরা এখানে যেটা আমি বললাম যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে 50 শয্যা বিশিষ্ট এখানে সেটা এই IHIMS এর মাধ্যমে আমরা ডিজিটাল পদ্ধতি সেটা শুরু করেছি। আমরা এখন এই জেলা হাসপাতালগুলিতেও আমরা যাতে এখানে তো করেছি অলরেডি ওপিডি, সান্ধ্যকালীন ইভিনিং ওপিডি এখন কিন্তু সব জায়গায় শুরু হয়ে গেছে। আমাদের যে কাশারি পট্টির এখানে যেটা, এটাও ইভিনিং হসপিটাল, ইভিনিং ওপিডি শুরু হয়েছে, এবং সমস্ত ডিস্ট্রিক্ট হসপিটালে আমরা এই ওপিডি পরিষেবা চালু করেছি। এবং আমরা বারবার চাই যে শুধু হাসপাতাল বা তার যে বেনিফিটগুলো আগরতলায় না হয়, সমস্ত জেলা সাব ডিভিশন সব জায়গায় যেন সেটা হয়। ট্রমা কেয়ার সেন্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনারা সবাই জানেন। দুটো ডিস্ট্রিক্ট বাদ দিলে এখন মোটামুটি সব ডিস্ট্রিক্টে এখন ট্রমা সেন্টার হয়েছে, এবং আগামী দিন বাকি সেন্টারগুলোতে আমরা শুরু করব। এবং খোয়াই ও সিপাহীজলা নতুন জেলা হাসপাতাল আমরা জিরানিয়া, মোহনপুর, উদয়পুর যে সাব ডিভিশন হসপিটাল সেখানেও নির্মাণের কাজ চলছে। এবং রাজ্যের যে স্বাস্থ্য চিকিৎসা এখন এমন পর্যায়ে গেছে, ত্রিপুরাতে আপনারা ভাবুন কোনোদিন এতগুলো মেডিকেল কলেজ, 4টা মেডিকেল কলেজ কালকে নিয়ে সেটা শুরু হতে যাচ্ছে। ডেন্টাল কলেজ হয়েছে, BSc নার্সিং কলেজ হয়েছে, এখানে ফার্মেসি কলেজ আছে, ANM, GNM, PG এতগুলো। এবং আমরা আগামী দিন যাতে সুপার স্পেশালিটিও করা যায় তার জন্য আমি বলেছি যে তার জন্য আবেদন করার জন্য। তো এর জন্য আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি বা জেনারেল যে ইউনিভার্সিটি সেগুলোর সাথে যদি যুক্ত হই, তারা মেডিকেল সম্পর্কে একটু কম ওনাদের আইডিয়া। এর জন্য আমরা ঠিক করলাম যে না, আমাদের একটা হেলথ ইউনিভার্সিটি একটা আলাদা হোক। এটারও অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে, সেটাও হবে। তাতে করে একদিকে কর্মসংস্থানের সুযোগ হবে, আর একটা ডিপার্টমেন্ট, একটা সেন্টার খুলবে যেখানে শুধু মেডিকেল নিয়ে কথাবার্তা বলবে। ডেন্টাল কলেজের অলরেডি 204 কোটি টাকা আমরা পেয়েছি ডোনার থেকে, এবং সেখানেও নতুন বিল্ডিং উঠছে। এবং যারা স্টুডেন্টরা আছেন আগামী দিন MDS পোস্ট গ্রাজুয়েশন যখন হবে, তাদের প্রপার থাকা একটা, এবং রুমগুলোর মধ্যে এমন যেন না হয় ওই যেন রাস্তা গেলাম সবাই গিয়ে একই টয়লেটে গেল, এরকম না। যার যার রুমের মধ্যে অ্যাটলিস্ট এরকমভাবে আমি দেখেছি, তাদেরকে আমি বলেছি যে ওই ব্যবস্থা যেন ওনারা রাখেন। এবং ভালো সুন্দরভাবে হচ্ছে, যে কাজের গতিও ভালোই চলছে। তো সেটাও আগামী দিন আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। আজকে আর কি বাকি রয়েছে? বাকি রয়েছে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ। চলো, আয়ুর্বেদিক মেডিকেল কলেজ সামনের বছর থেকে শুরু হয়ে যাচ্ছে তেপানিয়ায়। চলো, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, এটাও লাগবে। তো সেটাও রেন্টার্স কলোনিতে শুরু হতে যাচ্ছে আগামী 26-27 মানে আমাদের শিক্ষাবর্ষে। তো আর বাকি রইলটা কি? তো এই যে অবস্থাটা হয়েছে, এতে করে আমরা বারবার যেটা বলেছি যে ত্রিপুরাতে আমরা একটা মেডিকেল হাব আমরা তৈরি করতে যাচ্ছি। এবং কালকে আমি ওইখানকার ধলাইয়ে গিয়ে আমি বলেছি, আমি এর আগেও মানে কাক চেষ্টা বলে না, কাক চেষ্টা সার্জেনদের বিশেষ করে সবসময় চেষ্টা 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 থাকতে হয়। তো কাক চেষ্টা যদি থাকে, এই ধলাইয়ে মেডিকেল কলেজ খোলার জন্য আমি সেখানেও কালকে বলেছি। অলরেডি আজ থেকে 2.5 বছর আগে আমি সাংবাদিক সম্মেলনে আমি বলেছি যে একটা পার্টি এসেছিল, ওরা এসে বলছে যে আমরা মেডিকেল কলেজ খুলবো ধলাইয়ে। তারপর দেখা গেলো পিছোপা। শেষ পর্যন্ত এই যে ভদ্রলোক আসলেন, উনি ত্রিপুরারই ব্যক্তি, ওনার আদি বাড়ি ছিল, এখনও আছে, ওনার বাবা শুনলাম এখানে থাকেন এই বিশালগড়ে। এইরকম একজন বন্ধন গ্রুপ এখন তৈরি করেছেন বন্ধন ব্যাংক থেকে, এবং আন্তর্জাতিক স্তরেও বিভিন্ন জায়গায় ওনার, কলকাতায়ও বিভিন্ন ইনস্টিটিউশন উনি তৈরি করেছেন, হসপিটাল আছে। তো আমার একটু সন্দেহ হয়েছিল একবার যখন ওই ভদ্রলোক করলো না, শেষ পর্যন্ত এটা বাস্তব হতে যাচ্ছে, এবং ওনার বাবার নামে সেটার আজকে আমবাসা। এবং আমবাসাতে যে শুরু হচ্ছে, আমবাসা কিন্তু এই কলেজকে দিয়েই কিন্তু আগামী দিন মডার্ন একটা সিটি হবে আমবাসা, আমি একদম নিশ্চিত। এবং ওই যে রাস্তা দিয়ে আমরা ঢুকছিলাম, সেই রাস্তার অলরেডি দোকান বসে গেছে কিন্তু অনেক লোকের।
তো আমি বললাম ত্রিপুরা মেডিকেল কলেজের, আমি সেখানেও ছিলাম, সেখানেও কিন্তু একই অবস্থা, ওই স্টেট হসপিটাল ছিল ডেন্টাল এবং আই হসপিটাল নিয়ে। সেখানে যখন এটাকে মেডিকেল কলেজ খুলবে, সেখানকার যে লোকাল পিপুল, আরে বাবা সাংঘাতিক অবস্থা, এক দুটো মেডিকেল শপ ছিল, মার পিট একদম, রক্তক্ষরণ থেকে আরম্ভ করে বাদ নেই, যারা গার্ড ছিল তাদেরকে মারপিট। আমি এবং আমাদের আরেকজন ডক্টর পি রায়, আমার এখনও মনে আছেন, আমরা দুজন বেরোলাম, বেরিয়ে তাদেরকে ধরলাম, বুঝালাম, জিজ্ঞেস করলাম কেন এরকম করছো। তো বললো না আমাদের ভাতের অসুবিধা হবে। আমরা আরে কিছু বুঝো মেডিকেল কলেজ কি হয়। আজকে এই লোকগুলো শুধু না, মানে ওই এরিয়ার সমস্ত লোক কোটি কোটি টাকার মালিক। তো আমি এই কথাটাই কালকে ওদেরকে বলেছি যে এই এরিয়ার চেহারা পাল্টে যাবে, গেম চেঞ্জার হবে এটা। আমরা যেমন এখানে একটা 5 স্টার হোটেল এখন করছি, এটা নিয়েও কত সমস্যা হয়েছে। এই যে আমাদের যে প্যালেস হোটেল, সেটা হচ্ছে 100 বেডের, 100 রুমের সেটা হবে। আপনারা ভাবুন, এখানে মানিক্য ডাইনেস্টি সম্পর্কে মানুষ বিদেশ থেকে এখানে আসবে, আইএসসিএলের সাথে আমরা, তাদের সাথে আমরা মৌ করেছি। তো এই যারা, ওনারা কিন্তু এমন লোক না যে আমাদের মতো অর্ডিনারি লোক না, ওনারা বিদেশ থেকে আসবেন, ফ্লাইট বুক করে আসবেন। তো আসার পরে এখানে তো বসে থাকবেন না, তো ডাইরেক্ট অর ইনডাইরেক্টলি এখানে তো কর্মসংস্থানও হবে, এবং বাইরে যারা থাকবেন, বেভারেজ, সাপ্লাই, ট্রান্সপোর্ট ইত্যাদি মিলে প্রায় 5,000 লোকের কর্মসংস্থানের সুযোগ হবে। এবং ত্রিপুরার মানিক্য ডাইনেস্টি সম্পর্কে ওনারাও জানতে পারবেন। রেট্রো ফিটিংয়ের জন্য আমরা অলরেডি 17 কোটি টাকা আমরা দিয়েছি অলরেডি, সেটাও ঠিক করেছি। তো আমাদের মানে বলার অর্থটাই হচ্ছে যে মেডিকেল কলেজটা হচ্ছে, প্রথমে আপনারা শুনে অবাক হবেন, উনি বলছিলেন যে 50 আসন, আমি 50 আসনের আমি শুরু করব। পরবর্তী সময়ে উনি এসে বলছেন যে না না, আমি 100তে করব। এখন বলছে 150 আমি আগামী দিন করব। এবং উনি ওনার ফ্যামিলির থেকে অনেক বলছিল এত দূরে গিয়ে কি হবে মেডিকেল কলেজ। এবং কালকে কিন্তু হি ওয়াজ ভেরি মাচ হ্যাপি। তো এই যে কারণ, হ্যাপি হওয়ার কারণ হচ্ছে যে আমাদের যেভাবে অফিসার থেকে আরম্ভ করে আমরা যেভাবে ওনাদেরকে বলছি যে এই সুবিধা আপনারা পাবেন, আমাদের যে পলিসি আছে সেই পলিসিগুলোর সুযোগ সুবিধা ওনারা পাচ্ছেন। মানুষ যে কারণে, প্রচুর মানুষ এখন কিন্তু আসছে এখানে। আজকে যারা নতুন চিকিৎসক যারা আছেন, আমি তাদেরকে তো বলবো, একদিকে তো যা ওই বইগুলো যেন ঘরের ভিতরে কোনায় না থাকে, নতুন নতুন বই আছে, কিছু এআইকে ব্যবহার করে একদম আপডেট জানা, আর এআইয়ের উপর আবার সম্পূর্ণ যাতে তার উপর ভিত্তি না হয়, একটু ক্রস চেক করা দরকার। সেই ক্রস চেকের মাধ্যমে যেটা আপনার জ্ঞান অর্জন হবে, সেই অর্জনের অর্থ হচ্ছে মানুষের কাছে আপনার সেই যে পরিষেবা দেওয়া, সেটা অনেক বেশি শক্তিশালী হবে। এবং এটা একটা জনমুখী স্বাস্থ্য যেটা হবে, সেটা আগামী দিন সেটা আমাদের হবে। আজকে এখানে যারা মেডিকেল অফিসার, ডেন্টাল সার্জন বা কমিউনিটি হেলথ অফিসার যারা আছেন, তাদের প্রশিক্ষণ কর্মসূচি প্রতি বছরই এখানে এটা করা হয়। এবং যখন এটা করা হবে, আমাকে যখন বললো, কারণ অনেক দিন ধরে আমাদের ডাক্তারদেরও, তো তাদেরকেও যারা এমবিবিএস পাস করেছেন তাদেরকে আমি বললাম এই আজকের এই প্রোগ্রামে তাদেরকে করে নেওয়া যাক। তো একদিকে যে প্রযুক্তিকে ব্যবহার করা, নতুন যে কী সব চিকিৎসা, তো ডেন্টাল সার্জন যারা আছেন, কমিউনিটি হেলথ সেন্টার, তাদেরকে বলবো যে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে যে জ্ঞান আপনারা পাবেন, সেই জ্ঞানকে নিয়ে, এবং তাতে করে নিজের যে এমপ্লয়াবিলিটির কথা বললাম সেটা উন্নত করবেন। এবং একদিকে এমপ্লয়মেন্টও দেবো, আরেকদিকে দক্ষতা অর্জন, এইভাবে একের পর এক আমরা যাতে কাজ করে যেতে পারি। এবং মানুষের যে রাজ্যবাসীর যে দীর্ঘদিনের যে স্বপ্ন হেলথ সেক্টর নিয়ে, আমরা হেলথ সেক্টরকে হাত দিয়েছি, পাশাপাশি আমরা এডুকেশন সিস্টেমও কিন্তু হাত দিয়েছি। এডুকেশনকে নেক্সট, আমরা কালকেও আমবাসায় সমস্ত অফিসাররা সেখানে গিয়েছিলেন, রিভিউ মিটিং আমি করেছি, বিভিন্ন বিষয়ে আমি বলেছি, শুধুমাত্র মানে এখানে ডেভেলপমেন্ট কী করেছেন বাদ দিন, ইস্যু খালি কথা বলুন, ইস্যু নিয়ে কথা বলুন। সেই ইস্যুগুলো আমরা বলেছি সেখানে, সেগুলো যাতে আমরা আগামী দিন সেগুলো করতে পারি। এবং এখানে যারা ডেন্টাল সার্জনরা আছেন তাদেরকে আমরা বলবো, ত্রিপুরাতে ডেন্টাল কলেজ, আমি জানি না কোনোদিন হয়তো বা স্বপ্ন এই দেখেছেন
আমিও স্বপ্ন দেখেছি, কাক চেষ্টার কথা আমি বলছি। আবার আমি টিএমসির মধ্যে থাকার সুবাদে আমি সেখানেও কিন্তু একবার চেষ্টা করেছিলাম। এর আগেরও সরকার 30 বছর 35 বছরের সরকার, সেখানেও আমি যখন সেক্রেটারি ছিলাম আমি বহু চেষ্টা করেছি একটা ডেন্টাল কলেজ খোলার জন্য। এই নিয়ে আমার সাথে বাক বিতণ্ডাও হয়েছে তৎকালীন সময় যারা ডাইরেক্টর ইত্যাদি ছিল, অনেকে যারা আমার সাথে, এরা সবাই জানে যে ডেন্টাল কলেজ কেন হবে না। চেষ্টা হলো টিএমসির মধ্যে, আমি বললাম আপনারা অ্যাপ্লাই করুন এবং তার জন্য যা টাকা আমি দেবো আপনাদের অ্যাপ্লাই করুন। তো সে অ্যাপ্লাইও হয়েছে। আমি বললাম তারা যদি আসে, টিএমসি ইচ্ছে করলে যারা বাইরের থেকে বিনিয়োগ করতে আসে তাদের সাথে আপনারা মুভ করুন, এবং কাজটা কিন্তু অনেকটা এগিয়ে গেছিল। এবং সেই জায়গায় দেখুন আজকে যে পজিশনে আজকে আসার সুবিধে, আজকে এখানে ডেন্টাল কলেজটা এখানে খোলার সুবিধা হলো। মাত্র 7 মাসের মধ্যে ডেন্টাল কলেজ হয়ে গেল। মাননীয় প্রধানমন্ত্রীজি এসে এটার ইনোগ্রেশন করেছেন, এবং ভাবা যায় এটাকে, এখানে যারা বাইরের থেকে ডিসিএর যারা কর্মকর্তারা এখানে এসছেন আমাদের ডেন্টাল কলেজ দেখে তারা এত খুশি। আমি বলছি না এতে আত্মতুষ্টির বিষয় নয়, আরও কীভাবে এটাকে ডেভেলপ করা যায়। একদিকে পড়াশোনার দিক দিয়ে তাদেরকে আরও দক্ষতা অর্জন করতে হবে, স্টুডেন্টদেরকেও দিতে হবে। আমার কাছে যা খবর হচ্ছে প্রায় 200-এর উপরে ওপিডি তে পেশেন্ট আসছে এখানে। শুধু ত্রিপুরা নয়, বাইরের থেকে অনেক লোক কিন্তু এখন মানুষের ওয়ার্ড অফ মাউথ কিন্তু একটা বিরাট বিষয় যে এখানে ভালো কাজ হয়। তো এখানে আয়ুষ্মান ভারতের যে সেইগুলোরও সুবিধা সেখানে রয়েছে। আভাস স্ক্যান অ্যান্ড শেয়ার এর পুরো মাত্রায় সেখানে চালু রয়েছে। প্রায় 89.5% রোগী এর জন্য যে আভাস স্ক্যান অ্যান্ড শেয়ার সেখানে অলরেডি রেজিস্টার হয়েছে। এখানে সঞ্জীবনী পোর্টালের মাধ্যমে আমাদের ডেন্টাল সার্জনরা যারা দূরে দূরে আছেন তারাও কিন্তু টেলিমেডিসিনের মাধ্যমে তাদের সাথে অ্যাডভাইস ওনারা নিতে পারেন। ইমপ্লান্ট সেন্টার একটা, বারবার আমি কয়েকবারই বলেছি যে একটা ইমপ্লান্ট সেন্টার আপনারা করুন, এবং সেটারও প্রক্রিয়া চলছে। লেজার ট্রিটমেন্ট চলছে এখানে, 3D প্রিন্টিং ল্যাব আছে সেখানে। তাছাড়া এখানের আমি যেটা, যে কোনো কলেজ হলে সেখানে গবেষণার বিষয় যতক্ষণ না থাকবে ততক্ষণ ধরে কিন্তু মানুষের ডেভেলপমেন্ট সেটা হবে না। তার জন্য বলা হয়েছে এবং তারা চেষ্টাও করছে। যখন অলরেডি এমডিএসের জন্য এখন যে নতুন সিস্টেম, যে ইচ্ছে করলে ফার্স্ট ইয়ার হোক আর সেকেন্ড ইয়ার, আমরা ধরতাম যে কোনো মেডিকেল কলেজের এনএমসির যে গাইডলাইন এখন বর্তমানে এনএমসির, সেখানে ওনারা বলছেন যে যদি নতুন মেডিকেল কলেজে হয়, যদি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার হয়, তাহলেও তারা পোস্ট গ্রাজুয়েশন অ্যাপ্লাই করতে পারবে। তো আমি আধিকারিকদের বললাম যে আমরা তাহলে ডেন্টাল থেকে কেন করা হবে না, অ্যাপ্লাই করা হয়েছে। আবার বলছে যে আপনাদের এই বিষয়টা এখনও এনএমসিতে তো হয়েছে কিন্তু এনডিসিতে এখনও হয়নি, এবং কিন্তু তারা এটা ভাবছে এবং খুব সম্ভব এর মধ্যে এটা হবে। তো আবার ওনাদের বলেছে যে এটাকে অ্যাপ্লাই করার জন্য এমডিএসও স্টার্ট হয়ে যাবে এখানে। এবং আগের থেকে এই যে হোস্টেলগুলো তৈরি হচ্ছে, আমাদের যে এমডিএসের যে ক্লাস এবং তাদের যে বসার জায়গা আগের থেকেই এই বিল্ডিংয়ের মধ্যে তৈরির চিন্তাভাবনা আমরা করেছি, যাতে করে ওই ভাঙতে না হয়। যা আমার মনে হয় এখন প্রয়োজনে আবার এই বিল্ডিং ভাঙবে এরকম যেন না হয়, সেই বিষয়ে আমি ওনাদের সাথে কথা বলেছি। আমার মনে হয় আজকের যে এখানের যে সমাবেশ, এখানে যে আমরা সবাই একসাথে একত্রিত হয়েছি, আমার যারা 42 জন মেডিকেল অফিসার তাদেরকে আবারও আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। যারা প্রশিক্ষণ নিতে এসছেন তারা নিশ্চয়ই এখান থেকে জ্ঞান অর্জন করবেন এবং মানুষের জন্য কাজ করবেন। আবারও সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা বলা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আন্তরিক ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর